এখন আমরা দেখব নবম ও দশম শ্রেণীর অর্থনীতির সপ্তম অধ্যায়ের বাকি অর্ধেক অংশ। এখন আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংক নিয়ে। কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে এবং সমগ্র ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজারে অভিভাবক হিসাবে কাজ করে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের উপরে অবস্থান করে এবং যতগুলো ব্যাংক ব্যবস্থা আছে সবগুলোকে নিয়ন্ত্রণ করে এই কেন্দ্রীয় ব্যাংক। এটি সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণ থেকে নোট ও মুদ্রা প্রচলন করে, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রা বাজার সংগঠন ও পরিচালনা এবং সরকারের আর্থিক উপদেষ্টা ও ব্যাংকার হিসেবেও কাজ করে। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। তাই এর প্রধান উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন ও জনকল্যাণ সর্বোচ্চকরণ করাই হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। বাংলাদেশ ব্যাংক এটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। যে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক আছে, সেটি হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। ভারতের আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম, ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ড। এই যে আমরা ছবিটা দেখছি, ছবি দেখলে আমরা বুঝতে পারবো এই যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সাদা যে বিল্ডিংটা দেখছি এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম। আর 3 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের ব্যাংক অফ ইংল্যান্ড। এগুলো হচ্ছে এসব দেশের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান যে কাজগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে এবার আলোচনা করব। প্রথমে আছে নোট ও মুদ্রা প্রচলন। যে কেন্দ্রীয় ব্যাংক আছে, আমাদের যেমন বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক আমাদের নোট আর মুদ্রা প্রচলন করে। কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে। এই ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নোট প্রচলন করে। অতীতে দেশের নোট প্রচলনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আইন অনুযায়ী স্বর্ণ, রৌপ্য বা বৈদেশিক মুদ্রা জমা রাখতে হতো। বর্তমানে দেশের অর্থের যোগান ও তার মূল্য নিয়ন্ত্রণ অনেকাংশেই কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপরে নির্ভর করে। আমরা যে 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত যে নোটগুলো দেখি সেগুলো হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়। এর উপরে লেখাই থাকবে যে বাংলাদেশ ব্যাংক। তাহলে এই নোট দেখে তোমরা বুঝতে পারবা যে যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নোট কিভাবে প্রচলিত হয় বা কোন নোট বাংলাদেশ ব্যাংকের প্রচলিত। সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা, সরকারের হিসাব জমা রাখে এবং সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে তা অর্থ প্রদান করে থাকে। আর্থিক সংকটের সময় সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। সরকারের প্রতিনিধি হিসাবে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ রক্ষা করে। সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড, নীতি নির্ধারণের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আসে অন্যান্য ব্যাংকের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংক বা শাখা প্রতিষ্ঠান খোলার জন্য অনুমতি দিয়ে থাকে। তার অধীনে তালিকাভুক্ত ব্যাংক সমূহ সঠিকভাবে পরিচালনার জন্য দিক নির্দেশনা ও পরামর্শ দিয়ে থাকে। আইন বা প্রচলিত প্রথা অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংকসমূহ তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে গচ্ছিত রাখতে হয়। এই গচ্ছিত তহবিল হতে প্রয়োজনীয় তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঋণ গ্রহণ করতে পারে। আমাদের দেশে ব্যাংকিং আইন অনুযায়ী তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের তালিকায় বাণিজ্যিক ব্যাংকসমূহকে তাদের চলতি ও স্থায়ী আমানতের শতকরা 5 ভাগ বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। যদি কোনো প্রতিষ্ঠান কোনো ব্যাংক পরিচালনা করতে চায় বা নতুন শাখা খুলতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী খুলতে হবে বা তার অনুমতি নিয়ে খুলতে হবে। ব্যাংক খোলার সময় কেন্দ্রীয় ব্যাংকের কাছে আমানত জমা রেখে তারপরে খুলতে পারবে। এই আমানতের পরিমাণ প্রায় 400 থেকে 500 কোটি টাকা জমা রাখতে হবে বাংলাদেশ ব্যাংকের কাছে, তারপরে সে নতুন একটা ব্যাংক খুলতে পারবে। এবং এই যে আমানতের হিসাব দেওয়া আছে প্রায় শতকরা 5 ভাগ বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। ঋণ নিয়ন্ত্রণ। কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঋণের স্বল্পতা ও অধিক্য উভয় ক্ষতিকর, কেননা
বাণিজ্যিক ব্যাংকসমূহ যে ঋণ দেয় তা মোট অর্থের যোগানের মধ্যেই অন্তর্ভুক্ত হয়, যা দামস্তর বা অর্থের মূল্যের উপরে প্রভাব বিস্তার করে। ঋণের অধিকের জন্য দেশে মুদ্রাস্ফীতি হয়। ঋণের স্বল্পতার জন্যও দেশে মুদ্রা সংকট দেখা দেয়। এসব অসুবিধা যেন দেখা না দেয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক, তালিকাভুক্ত ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। তাহলে আমরা ঋণ সম্পর্কে বুঝতে পারছি যে ঋণের পরিমাণ যদি স্বল্প হয় তাও ক্ষতিকর, যদি বেশি হয় তাও ক্ষতিকর। সেজন্য বাণিজ্যিক ব্যাংকের যদি কোথাও ঋণ বেশি দিয়ে থাকে কিংবা কম দিয়ে থাকে সেগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ, ঋণদাতা। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকসমূহ কখনো আর্থিক সংকটের সম্মুখীন হয়, অন্য কোনো উৎস থেকে ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক সংকটাপন্ন ব্যাংকসমূহ নির্দিষ্ট জামানতের বিপরীতে ও বিভিন্ন ঋণপত্রের বিপরীতে ঋণ প্রদান করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবেও বিবেচিত হয়। যদি কোনো ব্যাংকের কাছে আর্থিক সংকট দেখা দেয় বা যে পরিমাণ অর্থের দরকার সেই পরিমাণ অর্থ সে ব্যাংকের কাছে নেই, তাহলে সে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যাবে এবং সেখানে গিয়ে সে জামানত রাখবে বা বিভিন্ন ঋণপত্রের মাধ্যমে সে ঋণ গ্রহণ করতে পারবে। সেজন্য এই কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় শেষ আশ্রয়স্থল। বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ। বৈদেশিক লেনদেন ভারসাম্য অনায়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। যেমন টাকার বিপরীতে ডলার, ইউরো ইত্যাদি বিনিময় হার নির্ধারণ করা হয়। ব্যবসায় বাণিজ্যের সুবিধার জন্য এ ব্যাংক সরকারের পক্ষ থেকে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ক্রয় বা বিক্রয় করে অর্থের বিনিময় হার স্থিতিশীল রাখে। বৈদেশিক লেনদেনের ভারসাম্য অবস্থা স্থিতিশীল বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বিদেশি মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করে। যেমন টাকার বিনিময়ে সে ডলার নেয় বা টাকার বিনিময়ে ইউরো নেয়। এভাবে সে টাকার বিনিময়ে তাদের যে ডলার আছে সেই সমপরিমাণ অর্থ দিয়ে থাকে। নিকাশ ঘর। দৈনন্দিন ব্যবসা বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংক ড্রাফট ও পে অর্ডার আদান প্রদান করা হয়। ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে পাওনাদার বা দেনাদার হয়। কোনো ব্যাংক অন্য ব্যাংকের কাছে কতটা পাওনাদার হবে বা কতটা দেনাদার হবে সর্বশেষ হিসাব সংরক্ষণ করা হয় এই কেন্দ্রীয় ব্যাংকের কাছে। বাণিজ্যিক ব্যাংকসমূহ যে অর্থ বা তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে থাকে তার এরকম দেনা পাওনার নিষ্পত্তি করে। অর্থনীতির ভাষায় নিকাশ ঘর হলো একটি আর্থিক প্রতিষ্ঠান বা কেন্দ্র যেখানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে প্রতিদিন লেনদেন হয়। সেটা হয় চেক, ড্রাফট, অনলাইন ট্রান্সফার ইত্যাদি, এগুলোর মাধ্যমে হিসাব মিলিয়ে নিষ্পত্তি করা হয়ে থাকে। নিকাশ ঘরের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে তুলে ধরেছি। দেখো, মধ্যস্থ প্রতিষ্ঠান। বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনা মেটানোর জন্য এই নিকাশ ঘর কাজ করে। সময় বাঁচায়। আলাদাভাবে প্রত্যেক ব্যাংকের সাথে লেনদেন না করে এক জায়গায় সবাই বসে এইটার মীমাংসা করে দেয়। এটি কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। খরচ কমায়। লেনদেন সহজ ও কম খরচে এটা হয়ে যায়। তালিকাভুক্ত যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো জনশক্তির মান উন্নয়নের জন্য তারা প্রশিক্ষণ দিয়ে থাকে। জনগণের সুবিধার কথা চিন্তা করে ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন নিয়মকানুন তারা তৈরি করে দেয়। দেশে বিদেশে বাণিজ্যের যে শাখা স্থাপন করে সেগুলোতেও সহায়তা করে এই কেন্দ্রীয় ব্যাংক। অর্থনৈতিক বিভিন্ন খাত যেমন কৃষি, শিল্প, সেবা এইসব খাতের উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি গ্রহণ করে। এখানে যেগুলো আছে সেগুলো থেকে তোমরা 4 থেকে 5টা মুখস্থ করলেই হবে। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো। বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ক্লিনিং হাউস। ক্লিনিং হাউস মানে হচ্ছে নিকাশ ঘর। প্রতিদিন চেক ও লেনদেন নিষ্পত্তি করে। তাহলে অর্থনীতিতে নিকাশ ঘর হলো ব্যাংকগুলোর জন্য লেনদেন নিষ্পত্তির কেন্দ্র। এই ছিল নিকাশ ঘর। তারপরে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা।
এখানে একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে, দেখো বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা। একদিকে আছে কেন্দ্রীয় ব্যাংক, মাঝে আছে বাণিজ্য ব্যাংক, একটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে শুধু একটা ব্যাংক পড়ে, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর বাণিজ্য ব্যাংকের মধ্যে পড়ে দেশি আর বিদেশি ব্যাংক। দেশি ব্যাংকের মধ্যে পড়ে সরকারি আর বেসরকারি ব্যাংক। সরকারি ব্যাংক যেগুলো আমরা দেখি, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলো হচ্ছে সরকারি ব্যাংক। আর বেসরকারি যেগুলো আছে সেগুলো হচ্ছে পূবালী, ইসলামী, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক, আরও অনেক। এগুলো হচ্ছে সব বেসরকারি ব্যাংক। আর বিদেশি ব্যাংক যেগুলো রয়েছে, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, টেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এগুলো হচ্ছে বিদেশি ব্যাংক। আর কিছু বিশেষায়িত ব্যাংক রয়েছে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ সমবায় ব্যাংক আর গ্রামীণ ব্যাংক। আমরা যে বিশেষায়িত যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংক নিয়ে। বাংলাদেশ ব্যাংকের কিছু ভূমিকা নিচে দেওয়া হলো। প্রথমে আমরা দেখি বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক আছে তার নামই হচ্ছে বাংলাদেশ ব্যাংক। স্বাধীনতা লাভের পর দেশে ব্যাংক ও মুদ্রা ব্যবস্থার নেতৃত্ব প্রদানের জন্য 1972 সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 বলে বাংলাদেশে অবস্থিত সাবেক টেস্ট ব্যাংক অফ পাকিস্তানের সকল সম্পদ ও দায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে। নিচে কিছু ভূমিকা দেওয়া হলো, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে কিছু ভূমিকা নিচে তুলে ধরা হলো। যেমন দেশে মুদ্রা টাকা ইস্যু ও নিয়ন্ত্রণ করে। আমাদের দেশে যে টাকা আছে সে টাকা নিয়ন্ত্রণ ও ইস্যু করে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও তদারকি করে। দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ করে। সরকারকে আর্থিক সহায়তা প্রদান করে। নতুন ব্যাংক স্থাপন করতেও সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণপত্রের বিনিময়ে ঋণ প্রদান করে থাকে বাংলাদেশ ব্যাংক। তাহলে এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলোই আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমরা জানতে পারবো যে বাংলাদেশ ব্যাংক কি কি কাজ করে। দেশে কৃষি খাতের প্রয়োজন মাফিক কৃষি ঋণ সরবরাহে সহায়তা করে থাকে এই বাংলাদেশ ব্যাংক। কৃষি ঋণ দানকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে উদারভাবে ঋণ প্রদান করে থাকে। এছাড়া কৃষি উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা এবং কৃষি পরিসংখ্যান তৈরি করে ব্যাংক প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে থাকে। এছাড়াও রয়েছে দেশের দ্রুত শিল্পায়নের সাথে বাংলাদেশ ব্যাংক শিল্প মূলধন সরবরাহকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ তহবিল সরবরাহ করে। শিল্প উদ্যোক্তা শ্রেণী বিকাশে ঋণ সহায়তা করে থাকে। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি যে বাংলাদেশ ব্যাংক হলো দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও মুদ্রানীতি পরিচালনাকারী কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠান। তাহলে বাংলাদেশ ব্যাংক হলো দেশের অর্থনীতির নিয়ন্ত্রক ও মুদ্রানীতি পরিচালনাকারী কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এরপর আমরা আলোচনা করব বাণিজ্য ব্যাংক নিয়ে। বাণিজ্য ব্যাংক হলো এমন আর্থিক প্রতিষ্ঠান যা মূলত লাভের উদ্দেশ্যে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং ঋণ প্রদান করে। এগুলো সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে সহজ করে তুলেছে। দেশের বাণিজ্যের উন্নয়ন, কৃষি উন্নয়ন, শিল্পের উন্নয়নের পাশাপাশি আর্থ কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের একটা বড় অংশ হিসেবে কাজ করে বাণিজ্য ব্যাংক। বাণিজ্য ব্যাংক কৃষি আর শিল্প খাতে যেসব অবদান রাখে সেগুলো হলো, বাংলাদেশ কৃষি একটি গুরুত্বপূর্ণ খাত। কৃষি উন্নয়নের উপরে বাংলাদেশের অর্থনীতি অনেকাংশেই জড়িত। এদেশের অধিকাংশ কৃষকই গরিব, তাই তাদের কৃষিকাজ পরিচালনা করার জন্য কৃষি ঋণ দরকার হয়। বর্তমানে কৃষি উন্নয়নের জন্য বাণিজ্য ব্যাংক বিভিন্ন সময়ে কৃষি ঋণ কার্যক্রম করে থাকে। বাণিজ্য ব্যাংকসমূহ উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ, সার, কীটনাশক ক্রয়, পানি সেচের জন্য গভীর ও অগভীর নলকূপ স্থাপন, কুটির শিল্প স্থাপনের জন্য বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে দেশের কৃষক মাত্র 10 টাকা জমা রেখে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারে অথবা ব্যাংকের হিসাব
সে খুলতে পারে। এর ফলে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সকল কৃষকের ডাটা সংগ্রহ করা সম্ভব হচ্ছে। আর বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য ব্যাংকসমূহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিক্ষিপ্ত ও ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয় ও আমানত হিসাব গ্রহণ করে থাকে। তা থেকে ব্যাংকসমূহ ক্ষুদ্র ও মাঝারি এবং বৃহৎ শিল্প নির্মাণ এবং সম্প্রসারণে ঋণ সহায়তা করে থাকে। শিল্পের কাঁচামাল ও উন্নত যন্ত্রপাতি ক্রয় করতে বাণিজ্যিক ব্যাংক সহজ শর্তে পর্যাপ্ত পরিমাণ ঋণ প্রদান করে থাকে। এছাড়া নতুন নতুন কোম্পানির শেয়ার কিনে কলকারখানা গড়তেও সহায়তা করে। বাণিজ্য ব্যাংকের বাণিজ্য ব্যাংক দেশে কর্মসংস্থানের সৃষ্টিতেও সহায়তা করে। বর্তমানে এদেশে বাণিজ্যিক ব্যাংকগুলো রিক্সা, ভ্যান ক্রয়, মুদির দোকান, খোলা, চাল ডাল গম ভাঙানো মিল স্থাপন ইত্যাদি ক্ষেত্রে ব্যক্তিগতভাবে জামানতের বিপরীতে ঋণ প্রদান করা শুরু করেছে। এতে অনেকাংশেই লোকের কর্মসংস্থানের সম্ভব করা হচ্ছে। আমরা সংক্ষেপে বলতে পারি, বাণিজ্য ব্যাংক কৃষি খাতে খাদ্য উৎপাদন বাড়াতে, শিল্প খাতে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল বাণিজ্য ব্যাংক। এরপর আমরা দেখব বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক হলো কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি বিশেষায়িত রাষ্ট্রীয় ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক একটি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। এটি প্রতিষ্ঠিত হয় 1973 সালে কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে। এর প্রধান কার্যালয় ঢাকায়। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ও কৃষির সাথে জড়িত খাতের উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংকের কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখি। আমাদের দেশের অধিকাংশ কৃষকই দারিদ্র। তাই কৃষকের ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য সার, বীজ, কীটনাশক, ওষুধ প্রভৃতি ক্রয় এবং জমি চাষ, ফসল নিড়ানো, ফসল কাটা, মাড়াই ইত্যাদি কাজের ব্যয় নির্বাহের জন্য ব্যাংক স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে থাকে। এই স্বল্প মেয়াদী ঋণের সময় হয়ে থাকে 18 মাসের মধ্যেই পরিশোধ করতে হয়। তারপর জমি সমতল করা, অগভীর নলকূপ স্থাপন, চাষাবাদের জন্য গবাদি পশু এবং হালকা কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য এই ব্যাংক কৃষকদের মধ্যম মেয়াদী ঋণ প্রদান করে থাকে। এর মেয়াদ হয়ে থাকে 18 মাস থেকে 5 বছরের মধ্যে। আর ভারী জমি ও ভারী যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, হারভেস্টর ইত্যাদি ক্রয়, গভীর নলকূপ স্থাপন, গুদামঘর নির্মাণ, হিমাগার নির্মাণ, পানি সেচের উদ্দেশ্যে খাল খনন, চা বাগান উন্নয়ন এসব কাজের জন্য কৃষি ব্যাংক কৃষকদের দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। আর এই ঋণের মেয়াদ হয়ে থাকে 5 বছর থেকে 20 বছর পর্যন্ত। এই ব্যাংক কৃষিভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। এই ব্যাংক হাঁস, মুরগি ও পশু পাখি পালনেও সহায়তা করে। এছাড়া মৌমাছি ও গুটি পোকা চাষ, মৎস্য খামার তৈরি প্রভৃতি কাজের জন্য ঋণ দিয়ে সহায়তা করে থাকে। এছাড়া এইসব যে ঋণের ফলে আমাদের দেশে বেকার যুবকরা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগও পায়। বাংলাদেশ কৃষি ব্যাংকের কয়েকটি বৈশিষ্ট্য এখানে দেখো। কৃষি ঋণ ফসল উৎপাদন, গবাদি পশু পালন, মৎস্য চাষ ইত্যাদির জন্য ঋণ প্রদান করে থাকে। ক্ষুদ্র ঋণ দরিদ্র কৃষক ও উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। সঞ্চয় ও আমানত হিসাব, সঞ্চয় হিসাব এবং ফিক্সড ডিপোজিট ইত্যাদি ভাবে তারা সঞ্চয় ও আমানত হিসাব করে থাকে। রেমিটেন্স সেবা, বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিটেন্স সেবাও দিয়ে থাকে। প্রবাসে যারা আয় করে সে আয় তারা গ্রহণ করে এবং তা বিতরণও করে। ডিজিটাল ব্যাংকিং, বর্তমানে মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং প্রভৃতি সেবাও তারা চালু করেছে। এই ছিল বাংলাদেশ কৃষি ব্যাংক। এবার আমরা দেখব বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। এটি মূলত উন্নয়নমূলক প্রকল্প ও শিল্প কারখানার অর্থায়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। 2009 সালে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ব্যাংক এই দুটির উন্নয়নমূলক ব্যাংককে একত্রিত করে বাংলাদেশ
ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড গঠিত হয়। এই ব্যাংকের কিছু ভূমিকা নিচে তুলে ধরা হলো। এই ব্যাংক শিল্প প্রতিষ্ঠা, উন্নয়ন ও সম্প্রসারণে ঋণ প্রদান করে থাকে। যেমন পাট শিল্প, চামড়া শিল্প, চিনি শিল্প, সার শিল্প ইত্যাদি শিল্পে এই ব্যাংক ঋণ প্রদান করে থাকে। পল্লী এলাকায় কৃষিভিত্তিক শিল্প স্থাপনের অগ্রাধিকার প্রদান করে, যা কৃষি উন্নয়নের বৃদ্ধির পাশাপাশি কৃষি উন্নয়নেও সহায়তা করে। এই ব্যাংক সরকারি বেসরকারি খাতে নতুন শিল্প নির্মাণ, পুরাতন শিল্প সম্প্রসারণ ও আধুনিকরণের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। এই ব্যাংকের ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ 20 বছর। শিল্প কারখানার প্রয়োজনে এই ব্যাংক স্বল্প মেয়াদেও ঋণ প্রদান করে থাকে। এর কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখি। এরা প্রধানত শিল্প, কৃষি ও অবকাঠামো খাতে বিনিয়োগ ও ঋণ প্রদান করে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এরা আর্থিক সহায়তা করে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের সহায়তা করে থাকে। সামাজিক বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম যেমন আমানত গ্রহণ, ঋণ প্রদান, বৈদেশিক মুদ্রা লেনদেন ইত্যাদি ক্ষেত্রেও এই ব্যাংক কাজ করে থাকে। এই ছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এবার আমরা দেখব বাংলাদেশ গ্রামীণ ব্যাংক। গ্রামে অতি স্বল্প জমির মালিক, ভূমিহীন এবং অন্যান্য অতি দরিদ্র নারী পুরুষের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠানের নামই হচ্ছে গ্রামীণ ব্যাংক। জনসাধারণে এই ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রদান করে। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি বিশেষায়িত ব্যাংক, যা মূলত দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠীকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানে একটু মতভেদ আছে। দেখো, 1976 সালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পরীক্ষামূলকভাবে গ্রামীণ ব্যাংক কার্যক্রম শুরু করে। আর 1983 সালে সরকারি অধ্যাদেশে মাধ্যমে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। তাহলে গ্রামীণ ব্যাংক কার্যক্রম শুরু করে 1976 সালে, আর আনুষ্ঠানিকভাবে তা প্রতিষ্ঠিত হয় 1983 সালে। এবং 2006 সালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক এই পরিচালনার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান। গ্রামীণ ব্যাংকের কিছু ভূমিকা আমরা আলোচনা করি। অর্থনীতি এ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদের সহস্বত্বে ও জামানত ছাড়া ঋণ প্রদান করে। কৃষি খাতের সহায়তার জন্য যেমন শাকসবজি চাষ, গাভী পালন, মৎস্য চাষ, হাঁস মুরগি পালন ও জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে। এ ব্যাংক পর্যাপ্ত ঋণ প্রদান করায় কৃষককে গ্রাম্য মহাজনের কাছ থেকে কঠিন শর্তে চড়া সুদে ঋণ নিতে হয় না। দেশের অবহেলিত জনগণের অকৃষি খাতে সম্পৃক্ত করার জন্য গ্রামের ক্ষুদ্র ও কুটির শিল্প যেমন বাঁশ, বেতের কাজ, বিড়ি তৈরি, সাবান তৈরি, কাপড় তৈরি ও মিষ্টি তৈরি এসব খাতেও ঋণ প্রদান করে সহায়তা করে থাকে। সুবিধা বঞ্চিত বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত হয় গ্রামীণ ব্যাংক। এ ব্যাংক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ও কুটির শিল্প ভিক্ষুককেও সুদবিহীন ঋণ প্রদান করে থাকে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ দিয়ে থাকে। নারীকে কর্মে উদ্বুদ্ধ করা এবং নেতৃত্ব গুণাবলী বিকাশে এ ব্যাংক সহায়তা করে। দরিদ্র অসহায় নারীদের ঋণ দিয়ে পল্লী ফোন প্রদান করে থাকে। এর আয় থেকে ঋণ পরিশোধ করে নারীদের পুনর্বাসনের চেষ্টা করা হয়। প্রতি বছর এই লাভ্যাংশ থেকে দরিদ্র গ্রাহক মালিকদের বা ডিভিডেন্ডও প্রদান করা হয়। এর প্রধান কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। গ্রামীণ ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জামানত ছাড়া ঋণ প্রদান করে। মূলত নারীদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়া হয়। ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষি, পশুপালন, হস্তশিল্প ইত্যাদি ক্ষেত্রে এরা ঋণ প্রদান করে থাকে। সদস্য ভিত্তিক কার্যক্রমও এরা করে থাকে। এই ছিল গ্রামীণ ব্যাংক। এবার দেখব আমরা সমবায় ব্যাংক। সমবায় ব্যাংকের নীতিমালার ভিত্তিতে গঠিত ও পরিচালিত ব্যাংককে বলা হয় সমবায় ব্যাংক। পারস্পরিক সহায়তার ভিত্তিতে স্বল্প সুদে ঋণ প্রদান করাই সমবায় ব্যাংকের উদ্দেশ্য। বাংলাদেশ ও দেশের সমবায়ের যৌথ মালিকানায় পরিচালিত বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড। ব্যাংকের শেয়ারে রয়েছে 86% মালিক সমবায় প্রতিষ্ঠানগুলো এবং 14% সরকারের মালিকানায়। নিচে এই সমবায় ব্যাংকের কাজ নিয়ে আলোচনা করা হয়েছে, দেখি আমরা এটা। এ ব্যাংক দারিদ্র্য বিমোচন, খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঋণ প্রদান করে থাকে।
ঋণ প্রদানের খাতগুলো হচ্ছে কৃষি, ভূমি উন্নয়ন, আউশ, আমন, বোরো ধান চাষ, শীতকালীন ফসল, শাকসবজি উৎপাদন, বিভিন্ন ধানের কৃষি উপকরণ যেমন বীজ, সার, কীটনাশক, সেচ যন্ত্র, ট্রাক্টর ইত্যাদি। ২. কৃষি ঋণের মেয়াদ ৩ ধরনের হয়। স্বল্পকালীন যেটা ৬ মাসের মধ্যে, মধ্যমেয়াদী ২ বছরের মধ্যে, আর দীর্ঘকালীন যেটা ৫ বছরের জন্য প্রদান করা হয়ে থাকে। সমবায়ের ভিত্তিতে সংগঠিত কৃষিভিত্তিক শিল্পের ও নির্মাণ শিল্পে এ ব্যাংক আর্থিক সহায়তা করে থাকে। এই ব্যাংক গ্রামীণ যুব মহিলাদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম গ্রহণ করে থাকে। সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের অংশীদার সমবায় ব্যাংক। এছাড়া দেশের আর্থ কর্মসংস্থানের বিভিন্ন উপায় যেমন মাছ চাষ, পশুপালন, হাঁস মুরগি পালন এবং উৎপাদিত সকল পণ্য সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণে সমবায় ব্যাংক আর্থিক সহায়তা করে থাকে। এই ছিল সমবায় ব্যাংক। এই ছিল নবম ও দশম অধ্যায়ের অর্থনীতির সপ্তম অধ্যায়ের অর্থ ও ব্যাংক ব্যবস্থা।